আপনাদেরকে আমি পালস পড়াইছিলাম? জি ম্যাম। পালস হচ্ছে না? আচ্ছা, তারপরে হচ্ছে কার্ডিক আউটপুট হয়েছে? না ম্যাম। ম্যাম সিজি? নো ম্যাম, আমাদের হার্ট রেট পর্যন্তই লাস্ট পড়ানো হয়েছিল। আচ্ছা ঠিক আছে। তো আমাদের শেষ হয়ে গেছে, আপনাদেরই পিছানো সবচেয়ে। আমাদের প্রায় শেষ হয়ে গেছে, আর একটা ক্লাস হলে শেষ হয়ে যাবে, আপনাদের একটু পিছানো হয়েছে। আচ্ছা, ইসিজিটা একটু বের করেন। হ্যাঁ, ইসিজিটা কি আসলে এটা একটু ছবি টবি এঁকে দেখাইতে পারলে তখন মনে করেন আপনার ভালো হয়, কিন্তু এখন আপনাদের তো ভাবে সম্ভব না ছবি এঁকে এখন দেখানো। দাঁড়ান দেখি একটু ইসিজি একটু ছবি আসছে কোথায়। এই আপনি আজকে এই টাইমে আপনার লেটই তো ভালো, একেবারে ঠিকঠাক লেট। আমারটা হচ্ছে বলদ মার্কা লেট। আপনাদের ইসিজির ছবিটা এখানে নাই। আচ্ছা যাই হোক, আপনারা ইসিজিটা বের করেন, বের করছেন? আমি একটু বলে যাই, আপনাদের যখন আবার ক্লাস শুরু হবে, সামনাসামনি যখন ক্লাস হবে, তখন যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে ইসিজি জিজ্ঞাসা করেন। এখন আমি এমনিতে একটু বলে যাই ইসিজিটা, ঠিক আছে? ইসিজিটা কি জিনিস? ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রামটা কি জিনিস? ইট ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক্যাল পটেনশিয়াল অফ দ্য হার্ট। তাহলে হচ্ছে হার্টের ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা আপনি যখন গ্রাফে প্রকাশ করবেন, প্রডিউস when there is potential fluctuation during the cardiac cycle। তাহলে কার্ডিয়াক সাইকেলে যে পটেনশিয়াল ফ্লাকচুয়েশন হয়, ফ্লাকচুয়েশন মানে কি আপনার এই যে ইলেকট্রিক্যাল ডিফারেন্স হয়, আমরা কি জানি যে অ্যাকশন পটেনশিয়াল পড়ছিলাম আমরা, তাই না? রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তাহলে একবার রেস্টিং এ যাচ্ছে, আবার অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে একবার ডিপোলারাইজেশন হচ্ছে, একবার রিপোলারাইজেশন হচ্ছে। তাহলে এই যে চেঞ্জ গুলো হচ্ছে তখন হচ্ছে কার্ডিয়াক সাইকেলে। কার্ডিয়াক সাইকেল মানে কি? কার্ডিয়াক সাইকেল মানে হচ্ছে হার্টের সবগুলি ঘটনায় সাইকেল আকারে চলতে থাকে। একবার কন্ট্রাকশন হয়, একবার রিল্যাক্স হয়, একবার ভেন্ট্রিকল কন্ট্রাকশন হবে, একবার অ্যাট্রিয়াম রিল্যাক্সেশন হবে, হার্ট সাউন্ড তৈরি হয়, ভালভ খুলে বন্ধ হয়। তাহলে এই যে ঘটনাগুলো ঘটে এগুলোকে বলে কার্ডিয়াক সাইকেল। তাহলে কার্ডিয়াক সাইকেলের সময় আর কি ঘটে? কার্ডিয়াক সাইকেলের সময় পটেনশিয়াল ফ্লাকচুয়েশন হয়, মানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে সে অ্যাকশন পটেনশিয়ালে যাবে, অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে ডিপোলারাইজেশন হবে, ডিপোলারাইজেশন হবে। এই যে পটেনশিয়াল ফ্লাকচুয়েশনটা হচ্ছে, এটাকে যখন আপনি গ্রাফ আকারে প্রকাশ করবেন সেটাকে আমরা বলবো ইসিজি। ক্লিয়ার? ইলেকট্রোকার্ডিওগ্রাম বুঝতে পারছেন? আর কথা বলতেছেন না কেন? বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা সেটা তো বলতে হবে, কথা বলেন না কেন?
দেখেন ইজি যে ছবিটা আছে, ছবিটা দেখছেন? ছবিটা একটু দেখেন ভালো করে। ছবিটার মধ্যে কি কি আছে দেখেন, ছবিটার মধ্যে কি আছে? পি ওয়েভ দেয়া আছে, তারপর কিউ ওয়েভ আছে, একটা আর আছে, একটা এস আছে, একটা টি ওয়েভ আছে। তাহলে ওয়েভ হচ্ছে এই পাঁচটা, পি কিউ আর এস টি, এই পাঁচটা ওয়েভ থাকবে। বুঝলেন আমার কথা? এই বুঝছেন? ওয়েভ হচ্ছে এই পাঁচটা। আল্লাহ জানে বুঝবে না বুঝে। এই বুঝছে? জি ম্যাম, হ্যাঁ। বুঝছি। তো কথা বলেন না কেন? আর কমপ্লেক্স হচ্ছে একটা, কমপ্লেক্স মানে হচ্ছে ওয়েভ গুলো যেরকম এক একটা দেয়া আছে জাস্ট, আর কমপ্লেক্স হচ্ছে যখন তিনটা চারটা ওয়েভ মিলে একটা কমপ্লেক্স তৈরি হয়। তাহলে এখানে কমপ্লেক্স শুধু একটাই আছে, কি কমপ্লেক্স? কিউআরএস কমপ্লেক্স। বাকিগুলো কিন্তু কমপ্লেক্স তৈরি করতেছে না, শুধু কিউআরএস টা একটা কমপ্লেক্স তৈরি করবে। আর ইন্টারভাল হচ্ছে দূরত্বটা। ইন্টারভাল কয়টা আছে দেখেন, পিআর ইন্টারভাল, কিউটি ইন্টারভাল, এসটি ইন্টারভাল। তাহলে এগুলো হচ্ছে ইন্টারভাল। আচ্ছা, এখন করবেন যেটা, যে এগুলা কাজ কি, পি ওয়েভ দিয়ে আমরা কি বুঝবো? পি ওয়েভ দিয়ে বোঝে যে ভিতরে আর কিছু পড়া লাগবে না, জাস্ট একটা করে লাইন পড়বেন যে কোন ওয়েভ কি প্রকাশ করে। পি ওয়েভ দিয়ে আমরা বুঝতে পারবো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। অ্যাট্রিয়ামটা যে ডিপোলারাইজেশন হবে, ডিপোলারাইজেশন মানে কি উপরে উঠতেছে, তাই না? মানে পোলার থেকে দূরে সরে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে এটা ডিপোলারাইজেশন। পি ওয়েভ দিয়ে কি বুঝবো? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। আর কিউ ওয়েভ দিয়ে কি বুঝবো? সেপ্টাল ডিপোলারাইজেশন। উপর দিকে উঠবে কিউ ওয়েভটা, সেপ্টামে ডিপোলারাইজেশন কিউ ওয়েভ। আর ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এস ওয়েভটা কি? বেসাল লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আর টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার রিপ্রেজেন্টেশনটা, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এখানে রিপ্রেজেন্টেশন দেয়া আছে, টি ওয়েভে লিখে নেন ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। রিপ্রেজেন্ট দেয়া আছে, এটা হবে কি? রিপোলারাইজেশন। আমার কথা বুঝছেন? শীটে রিপ্রেজেন্টেশন লেখা আছে, এটা হবে রিপোলারাইজেশন। তাহলে বাকি সবগুলা কিন্তু ডিপোলারাইজেশন, পজিটিভের দিকে যাচ্ছে, একমাত্র টি ওয়েভটা রিপোলারাইজেশন, নেগেটিভের দিকে নামতেছে। ক্লিয়ার? জি ম্যাম। আই বুঝছে? জি ম্যাডাম। এতক্ষণ পরে কেন কথা বলেন না কেন? আজকে তো কথা না বলে আমার খুব বিরক্ত লাগে। আমি গোটা চিল্লাইতে থাকি, আপনারা কোনো কথা বলেন না। আচ্ছা, এখানে একটু এরপরে দেখেন হচ্ছে শীটটা আমার এখানে উল্টাপাল্টা আছে, আপনারা উল্টাপাল্টা পাইছেন কিনা আমি জানি না। পালসের ইসিজির বাকিটুকু কই গেছে কে জানে। ইসিজিটা একটু উল্টাপাল্টা করে দেয়া আছে এখানে, বাকিটুকু যে কোথায় গেছে। কি অরিও মিল্কশেক কালকে অনেক মজা তো, অনেক হবে। আপনার এটার মধ্যে আমি অনেক কিছু দিচ্ছি, বিস্কিট আছে অরিও, তারপরে আপনার হ্যাঁ ব্রেড মানে আমি তো ব্লেন্ডারে করছি না। তারপরে মিল্ক আছে, এরপরে আইসক্রিম আছে, এরপরে আমি চকলেট দিয়েছি, ডার্ক চকলেট, তারপরে একটু আরে না একটু সুগার দিছি, আর কি দিছি, একটু কফি দিছি, তারপরে এটাকে ব্লেন্ড করেছি, একটু বরফ দিয়েছি, ব্লেন্ড করে তারপরে খেয়ে ফেলছি। সেই মজা, অনেকদিন খাই না হচ্ছে, খাইতে ইচ্ছা করলো অরিওটা। ওগুলো খাই মুড়ি, না খেয়ে মরবো কেন? আচ্ছা এই
এরপরে এগুলা গেল ওয়েভেরিয়া, তারপরে হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, যেটা কমপ্লেক্স দিয়ে কি বোঝা যাবে? কমপ্লেক্স দিয়ে বোঝা যায় হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। তাহলে কমপ্লেক্স দিয়ে দুইটা জিনিস বুঝবো, রিপ্রেজেন্ট করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। এটা একটু মনে রাখতে হবে কোনটা দিয়ে কি বোঝা যায়। আর পিআর ইন্টারভাল, কিউআর ইন্টারভাল এগুলো দরকার নেই এতগুলা, তাও করতে পারেন। পিআর ইন্টারভাল কি বলছো দেখেন, পিআর ইন্টারভাল হচ্ছে আপনার কার্ডিয়াক ইম্পালসটা অ্যাট্রিয়ামে ছড়ায় পড়ার জন্য যে হচ্ছে আপনার যতটুকু টাইম লাগে এটা হচ্ছে পিআর ইন্টারভাল। আর কিউটি ইন্টারভাল হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আর এসটি ইন্টারভাল হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এগুলা জাস্ট মনে রাখতে হবে কোনটা দিয়ে কি বোঝা যায়। এগুলো এখন বোঝাবুঝির ওরকম কিছু নাই, তো মনে রাখতে হবে। তারপরেও প্রবলেম থাকলে সামনাসামনি জিজ্ঞাসা করবেন, কারণ এই মোবাইলে এটা ছবি টবি না এঁকে এর চেয়ে বেশি বোঝানো সম্ভব না। আর ইসিজি কেন করব আমরা, কেন দেখবো, ইসিজিটার ইম্পর্টেন্স কি, ইসিজিটার গুরুত্ব হচ্ছে ইসিজি দিয়ে আমরা কি কি দেখতে পারি। ইসিজি দিয়ে দেখতে পারি হচ্ছে কিছু ফিজিওলজিক্যাল, কিছু ক্লিনিক্যাল। ফিজিওলজিক্যালি আমরা কি কি মেজার করতে পারবো ইসিজি দিয়ে, একটা হচ্ছে হার্ট রেট মেজার করতে পারবো, আর একটা হচ্ছে হার্ট রেটটা রিদমিক্যাল কিনা, মানে হার্ট রেটের মধ্যে গ্যাপ গুলা ঠিক আছে কিনা। আপনাদের আগেও বলছি যে এটা রিদম মেনটেন করবে, এমন না একটা এখন হবে, একটা 10 সেকেন্ড, একটা 15 সেকেন্ড পরে হবে, তা না, সবসময় একটা রিদম মেনটেন করবে। তাহলে রিদম যে ঠিক আছে কিনা এটা মেজার করব। আর একটা কি দেখতে পারি, হার্ট রেটের কন্ডিশনটা কি, হার্টের কন্ডিশনটা বুঝতে পারবো আমরা, এটা ফিজিওলজিক্যাল ইসিজি দিয়ে। আর ক্লিনিক্যাল মানে কি কি ডিজিজ ডায়াগনোসিস করতে পারবো, কি কি ডিজিজ দেখতে পারবো, কার্ডিয়াক অ্যারিথমিয়া, তার মানে রিদমটা যেসব কারণে ঠিক নাই সেই ডিজিজটা দেখতে পারবো, রিদমে কি কি প্রবলেম। তারপরে কি দেখতে পারবো, মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে কিনা, হার্টের ব্লাড সাপ্লাই ঠিক আছে কিনা, হার্টের কন্ডাকশনটা ঠিক আছে কিনা, ইম্পালস ছড়াই দিচ্ছে যে সেটা ঠিক আছে কিনা। তারপরে হার্টটার সাইজ বড় হয়ে গেছে কিনা, হাইপারট্রফি, হার্টটার চেম্বার গুলা ইনলার্জ হয়ে গেছে কিনা, চেম্বার বড় হয়েছে কিনা, হার্টে ইনফেকশন হয়েছে কিনা। কোনো ওষুধের প্রভাবও দেখতে পারি আমরা, ডিজিটালিস এবং কুইনাইন এই ধরনের ওষুধগুলো হার্টে কি কাজ করতেছে সেটার প্রভাবও দেখতে পারি। তাহলে এটা হচ্ছে ইসিজির গুরুত্ব। আর ইসিজির ছবি আঁকাও কিন্তু আপনাদের শিখতে হবে, ছবি আঁকা অবশ্যই শিখতে হবে। এখন ইসিজিতে আপনার দুই ধরনের লিড থাকে, একটা হচ্ছে লিম্ব লিড আর একটা হচ্ছে চেস্ট লিড। কিছু লিড আছে দেখবেন ইসিজি যদি কেউ করে থাকেন তাহলে দেখবেন হাতের মধ্যে লাগায় কিছু তার চেস্টে লাগায়। তাহলে যেগুলো চেস্টে লাগায় সেগুলো চেস্ট লিড, যেগুলো হাতে লাগায় সেগুলো লিম্ব লিড। লিম্ব লিড হচ্ছে 3টা। কিছু দেখবেন 2 হাতে লাগাচ্ছে, তাহলে ওটা বাইপোলার লিম্ব লিড। আর কিছু আছে 1 হাতে লাগাচ্ছে, ইউনিপোলার লিম্ব লিড। আর চেস্টের লিড হচ্ছে 6টা। ভিতরে আর এত ডিটেলস করতে হবে না, কি কি নাম ধাম এগুলা তো লাগবে না, কোথায় কোনটা থাকে এত কিছু আপনাদের দরকার নাই। হ্যাঁ, ওগুলো বাদ, বুঝতে পারছেন আমার কথা? তাহলে ইসিজি কাকে বলে শিখবেন, ইসিজি ছবি আঁকানো শিখবেন, ইসিজি ওয়েভ কয়টা আছে, কমপ্লেক্স কয়টা আছে, এবং হচ্ছে ইন্টারভাল কয়টা আছে, এগুলোর গুরুত্ব কি, কি বোঝা যায়, এবং ইসিজির ইম্পর্টেন্স কি, এই কয়টা জিনিস শিখবেন ইসিজি থেকে। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা, ইসিজি থেকে আর কিছু পড়া লাগবে না, এখন বেশি পড়লে কিন্তু আপনাদের জন্য এত কিছু না, আপনারা এইটুকু জানলে যথেষ্ট। ইসিজি একটা কঠিন জিনিস। ইসিজির পরে জান হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা বের করেন। কার্ডিয়াক আউটপুটের আগে ভেনাস রিটার্ন স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুটের পরের পেজে আছে ভেনাস রিটার্ন স্ট্রোক ভলিউম, ওইটা আগে বের করেন কার্ডিয়াক আউটপুটের আগে। ভেনাস রিটার্ন স্ট্রোক ভলিউম বের করেন। বের করছেন? জি ম্যাম।
আচ্ছা, এখন ভেনাস রিটার্ন, স্ট্রোক ভলিউম কোনটা কি জিনিস? ফার্স্টেই হচ্ছে আপনি ভেনাস রিটার্নটা শুনেন। রিটার্ন মানে ফেরত আসা। তাহলে হার্টের আমরা কি জানি, এটা তো একটা সার্কুলেশন মেনটেন হয়, একবার হার্টে ব্লাড ঢুকে আবার হার্ট থেকে বের হয়। এখন হার্টে ব্লাড ঢুকে কোন দিক দিয়ে বলেন দেখি? দূষিত রক্ত তো হার্টের মধ্যে ঢুকবে, ঢুকে সেখান থেকে রক্তটা হচ্ছে আপনার লাংসে যাবে, লাংসে যে বিশুদ্ধ হবে, বিশুদ্ধ হওয়ার পরে সেটা আবার হার্টে আসবে, হার্ট থেকে ব্লাড ভেসেল দিয়ে সেটা পুরো শরীরে বিশুদ্ধ রক্তটা ছড়িয়ে পড়বে, তাই না? আচ্ছা, এখন তাহলে হচ্ছে হার্টে ঢুকে কোন দিক দিয়ে দূষিত রক্তটা, সেটা বলেন দেখি আমাকে, জানেন কিনা? রাইট অ্যাট্রিয়াম দিয়ে। রাইট অ্যাট্রিয়াম। ভেরি গুড। তাহলে রাইট অ্যাট্রিয়াম দিয়ে হার্টে ব্লাডটা ঢুকবে। তাহলে পেরিফেরি থেকে দূষিত রক্ত রাইট ভেন্ট্রিকল দিয়ে, সরি রাইট অ্যাট্রিয়াম দিয়ে পেরিফেরি থেকে দূষিত রক্ত 1 মিনিটে হার্টের মধ্যে যতটুকু পরিমাণ ঢুকতে পারবে সেটাই হচ্ছে আমার ভেনাস রিটার্ন, মানে হার্টের রিটার্ন করলো। কথা বুঝতে পারছেন? তাহলে যে পরিমাণ ব্লাডটা পেরিফেরি থেকে রাইট অ্যাট্রিয়ামে 1 মিনিটে ঢুকতে পারে সেটাই হচ্ছে ভেনাস রিটার্ন। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন ভেনাস রিটার্ন হচ্ছে কার্ডিয়াক আউটপুটের সমান। ভেনাস রিটার্ন কত? 5 লিটার পার মিনিট। প্রতি মিনিটে কতটুকু ব্লাড আসে দেখেন, 5 লিটার 1 মিনিটে, অনেক কিন্তু। এখন ভেনাস রিটার্নের ফ্যাক্টর আছে কিছু, সেগুলা কি কি? মাসকুলার অ্যাক্টিভিটি মানে এক্সারসাইজ, আপনি যত এক্সারসাইজ করবেন আপনার ভেনাস রিটার্ন তত ভালো হবে। তারপরে হচ্ছে পাম্পিং অ্যাকশন অফ হার্ট, আপনার হার্টটা যদি ঠিকমতো পাম্প না করতে পারে তাহলে কিন্তু ভেনাস রিটার্ন হবে না, তাহলে হার্টের পাম্পের উপরও ডিপেন্ড করে। প্রেসার ডিফারেন্স, ব্লাড ভেসেলের মধ্যে প্রেসার ডিফারেন্স, দুই পাশের ব্লাড ভেসেলে কতটুকু প্রেসার ডিফারেন্স আছে সেটার উপরও ভেনাস রিটার্ন ডিপেন্ড করে। আচ্ছা, কারণ কি এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার ডিফিউশন প্রক্রিয়ায় হয়। ডিফিউশন প্রক্রিয়ায় যদি আপনি করাইতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রেসার ডিফারেন্স লাগবে, প্রেসার ডিফারেন্সের উপরও ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে কি রেসপিরেটরি পাম্প বা রেসপিরেশন, রেসপিরেটরি পাম্প মানে রেসপিরেশনের উপর ডিপেন্ড করে। আপনি যখন শ্বাস নিবেন তখন হচ্ছে শ্বাস নিলে কিন্তু ইন্সপিরেশনে কার্ডিয়াক আউটপুট বাড়ে আর এক্সপিরেশনে হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে। তাহলে ভেনাস রিটার্নও সেম, ইন্সপিরেশনে বাড়বে এক্সপিরেশনে কমবে, তাহলে রেসপিরেশনের সাথে ডিপেন্ড করে। গ্র্যাভিটির কারণেই সব ব্লাড গুলো আপনার হার্টে চলে আসতেছে, তাহলে গ্র্যাভিটি একটা ফ্যাক্টর। আর ভেসোমোটর টোন, ব্লাড ভেসেলের টনিসিটি মানে ব্লাড ভেসেলে যে কন্ট্রাকশন অবস্থায় থাকে সেটার কারণেও ভেনাস রিটার্ন ভালো হয়। তাহলে এগুলো। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আপনার স্ট্রোক ভলিউম। এখন স্ট্রোক ভলিউমটা কি জিনিস? স্ট্রোক ভলিউমটা হচ্ছে আপনার প্রতি মিনিটে 1 মিনিটে যতটুকু ব্লাডটা পাম্প করতে পারে হার্ট। তাহলে হার্টের ব্লাডটা কে পাম্প করে বলেন তো? অ্যাট্রিয়াম না ভেন্ট্রিকল পাম্প করে? হার্ট থেকে ব্লাডটা বের হয় কোন দিক দিয়ে? অ্যাট্রিয়াম দিয়ে না ভেন্ট্রিকল দিয়ে? ভেন্ট্রিকল দিয়ে। অবশ্যই ভেন্ট্রিকল দিয়ে। হার্টে ঢুকবে অ্যাট্রিয়াম দিয়ে কিন্তু বের হবে ভেন্ট্রিকল দিয়ে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে ভেন্ট্রিকল দিয়ে যতটুকু ব্লাড আপনার প্রতিটা বিটে বের হবে সেটাই হচ্ছে স্ট্রোক ভলিউম। তাহলে একটা বিটে যতটুকু ব্লাড পাম্প করতে পারবে ভেন্ট্রিকল সেটাই হচ্ছে আপনার স্ট্রোক ভলিউম। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা কত? একটা বিটে কতটুকু ব্লাড পাম্প করতে পারে?
সেটা হচ্ছে 70 ml, 70 ml। তাহলে প্রতি বিটে 70 ml ব্লাডটা পাম্প হবে। ক্লিয়ার? জি ম্যাম। এখন কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে 1 মিনিটে যতটুকু ব্লাডটা হার্ট পাম্প করতে পারে সেটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। আর একটা বিটে যতটুকু পাম্প করে সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। তাহলে একটা বিটে 70 ml পাম্প করলে 1 মিনিটে কয়টা বিট হয়? 1 মিনিটে হার্টবিট কয়টা? 72। 72 না? জি ম্যাম। 72 বিটে যতটুকু পাম্প হবে তাহলে 72 গুণন 70, এটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। বুঝতে পারছেন আমার কথা? কারণ 1 মিনিটে 72টা বিট, তাহলে একটা বিটে জি ম্যাম। যতটুকু বের হয় সেটা স্ট্রোক ভলিউম, আর 72টা বিটে যতটুকু বের হয় ব্লাড সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা, এখন স্ট্রোক ভলিউম কার কার উপর ডিপেন্ড করে? স্ট্রোক ভলিউম ডিপেন্ড করে ভেনাস রিটার্নের উপর। কারণ কি আপনি নিজেই চিন্তা করেন, যতখানি ব্লাড আমার হার্টে ঢুকবে আমি তো ততটুকু ব্লাডই পাম্প করতে পারবো। এখন যদি আমার হার্টে ব্লাড কম ঢুকে তাহলে আমি কম পাম্প করে বের করতে পারবো। তাহলে স্ট্রোক ভলিউম যদি ভেনাস রিটার্ন বাড়ে স্ট্রোক ভলিউম বাড়বে, ভেনাস রিটার্ন কমলে স্ট্রোক ভলিউম কমবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখনকার কথাবার্তা ভেনাস রিটার্ন গেল। এরপরে হচ্ছে হার্ট রেট। হার্ট রেটের সাথে কি সম্পর্ক দেখেন, হার্ট রেটের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। হার্ট রেটের সাথে স্ট্রোক ভলিউমের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে হার্ট রেট বাড়লে স্ট্রোক ভলিউম কমবে, স্ট্রোক ভলিউম কমলে হার্ট রেট বাড়বে। ফোর্স অফ কন্ট্রাকশন, এটার সাথে অবশ্যই সমানুপাতিক সম্পর্ক। আপনি যত ফোর্স দিবেন তত বেশি ব্লাডটা বের হবে। আচ্ছা, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, বাধা। আমার বাধা বেশি থাকলে কিন্তু বেশি ব্লাড ঢুকতেও পারবে না, বেশি ব্লাড বেরও হইতে পারবে না। তার মানে বাধার সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক। স্ট্রোক ভলিউম যদি বাধা বাড়ে স্ট্রোক ভলিউম কমবে, বাধা কমলে স্ট্রোক ভলিউম বাড়বে। ক্লিয়ার? তাই এটুকু বুঝছেন? জি ম্যাম। কথা বলেন না। আচ্ছা, এবার আসেন এর আগের পেজে যান, কার্ডিয়াক আউটপুটে যান। এই 2-3 পেজ আগে কার্ডিয়াক আউটপুটে যান। পাইছেন কার্ডিয়াক আউটপুট? জি ম্যাম। আচ্ছা, তাহলে কার্ডিয়াক আউটপুটের ডেফিনিশন কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। ডেফিনিশনটা কি? দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার মিনিট ইজ কল্ড কার্ডিয়াক আউটপুট। তার মানে প্রতি মিনিটে হার্টটা যতটুকু ব্লাড হার্টের ভেন্ট্রিকল গুলা পাম্প করতে পারে সেটাকে আমরা বলবো কার্ডিয়াক আউটপুট। তাহলে যেহেতু প্রতি মিনিটে 72 বিট, তার মানে 72 গুণন 70, স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট, এটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। সেটা কত? 5 লিটার, মোটামুটি 5 লিটার। এখন ফ্যাক্টর গুলা কি কি কার্ডিয়াক আউটপুটের? ফ্যাক্টর গুলার মধ্যে ডিপেন্ড করে, ফ্যাক্টর গুলোর মধ্যে আছে ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন কি জিনিস অলরেডি আমরা পড়ছি, ভেনাস রিটার্নের ফ্যাক্টরও আমরা পড়ে ফেলছি। এরপরে হচ্ছে 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট। একটু আগেই বলছি, যত ফোর্সে আপনি কন্ট্রাকশন করবেন তত বেশি ব্লাডটা বাইরে বের হবে, তত বেশি ব্লাড আপনার হার্টে ঢুকবে। তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়ে। বুঝতে পারছেন আমার কথা? ফোর্স অফ কন্ট্রাকশন কার কার উপর নির্ভর করে? ইনিশিয়াল লেন্থ অফ দা মাসল ফাইবার। মাসল ফাইবার যত বড় হবে সে কিন্তু তত জোরে ফোর্স করতে পারবে। মাসল ফাইবারের লেন্থ কম থাকলে ফোর্স কম করবে, তাহলে কার্ডিয়াক আউটপুটও কমবে। নিউট্রিশন, তাহলে অবশ্যই নিউট্রিশন দরকার। আপনার মাসল ফাইবার যদি ভালো নিউট্রিশন থাকে তার মানে সে ভালো জোরে কন্ট্রাকশন করতে পারবে, তার কার্ডিয়াক আউটপুটও বেশি হবে। ডায়াস্টোলিক ফেজ, রিল্যাক্সের সময় হার্টে ব্লাড ঢুকে, হার্টে যত ব্লাড ঢুকবে তত আপনার মাসেলের লেন্থ বাড়বে, মাসেলটা বড় হবে। ফ্রাঙ্ক স্টার্লিং ল, মাসেলের লেন্থ যত বাড়বে তত জোরে কন্ট্রাকশন করতে পারবে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম
ফোর্স অফ কন্ডাকশন বাড়ায় দেয়, কার্ডিয়াক আউটপুটও বাড়ায় দেয়। তারপরে হরমোন লেভেল, সার্কুলেটিং হরমোনও হচ্ছে আপনার কার্ডিয়াক আউটপুট বাড়াই দিবে। আচ্ছা, আর ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়ামটা কিন্তু মাসল কন্ট্রাকশন করায়, ক্যালসিয়ামটা হচ্ছে আপনার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াই দিবে, তখন আপনার কার্ডিয়াক আউটপুটটাও বেড়ে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার ফ্রিকোয়েন্সি অফ হার্টবিটে কিরকম, যদি আপনার স্ট্রোক ভলিউমটা থাকে, হার্টবিট আর স্ট্রোক ভলিউম গুণ করলেই তো কার্ডিয়াক আউটপুট বের হয়। এখন স্ট্রোক ভলিউম ধ্রুবক, কোনো চেঞ্জ নাই, তখন যদি হার্ট রেট বাড়ে আপনার কার্ডিয়াক আউটপুট বাড়বে, হার্ট রেট কমলে কার্ডিয়াক আউটপুট কমবে। কিন্তু যদি এমন কন্ডিশন থাকে যখন আপনার উল্টা দিকে যাচ্ছে, স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে কিন্তু হার্ট রেট বেড়ে যাচ্ছে, তখন কার্ডিয়াক আউটপুট কাকে ফলো করবে, স্ট্রোক ভলিউম না হার্ট রেট, কি মনে হয়? তখন কিন্তু স্ট্রোক ভলিউমকে ফলো করবে। স্ট্রোক ভলিউমকে, হ্যাঁ, স্ট্রোক ভলিউম মেইনলি ইম্পর্টেন্ট, স্ট্রোক ভলিউমকে ফলো করবে। যদি স্ট্রোক ভলিউম কমে যায় তাহলে কিন্তু হার্ট রেট যতই বাড়ুক বা কমুক, যা খুশি হোক, কার্ডিয়াক আউটপুট কিন্তু কমে যাবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটা আমরা অলরেডি জানি, বাধা যদি বাড়ে তাহলে আপনার হার্ট থেকে ব্লাডটা বেরো হতে পারবে না, হার্টে ঢুকতেও পারবে না, তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আর্টারিয়াল প্রেসার বাড়লে কার্ডিয়াক আউটপুট কমে। প্রিলোড আফটারলোড এগুলো আপনাদের জানার দরকার নেই, মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখেন প্রেসার বাড়লে কার্ডিয়াক আউটপুট কমবে। আর একটা আছে ইজেকশন ফ্র্যাকশন মানে কি, ডায়াস্টলের শেষে যতটুকু ব্লাড হার্টে থেকে যায় সেটাকে, যেটা বের হয় আর কি, সেটার ফ্র্যাকশনটাকে বলে ইজেকশন ফ্র্যাকশন। ইউজুয়ালি 65% ব্লাডটা বের হয়, তাহলে বাকি ব্লাড কিন্তু সবসময় হার্টের থেকে যায়, 65% ব্লাডই হচ্ছে হার্ট থেকে বের হয়, এটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। ভিতরে পড়তে পারলে পড়েন, না পড়তে পারলে অসুবিধা নাই, ভিতরে জাস্ট নাম লিখলেও হবে। তাহলে এগুলো হচ্ছে কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টর। বুঝতে পারছেন কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টর? এরপর আপনাদের আর বাকি আছে হচ্ছে ব্লাড প্রেশার এবং শক। আরেকটা যেটা আপনার সার্কুলেশনটা আমি এমনি পড়াই দিব, ওইটা আপনাদের পরীক্ষাতে আসে নাই, বাট ভাইবার জন্য দরকার, এই কারণে আমি পড়াই দিব। এগুলো আপনাদের বাকি আছে, আরো 2টা ক্লাস লাগবে আপনাদের, ইনশাল্লাহ 2টা ক্লাস পরে শেষ হয়ে যাবে। তাহলে এগুলো পড়ে ফেলেন নেক্সট ক্লাসে। আর হচ্ছে আপনারা লিখেন, লেখা শুরু করেন, এগুলো আমি জমা নিব নেক্সট উইকে, আপনারা লেখা শুরু করেন, ঠিক আছে? বুঝছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা, তাহলে থাকেন, আজকে পড়ে ফেলেন, সাথে সাথে পড়েন। এত স্টুডেন্ট, এইভাবে ফিডব্যাক আসলে নেওয়া যায় না, নিচ্ছে না, কিন্তু আপনাদের যখন ক্লাস খুলবে তখন কিন্তু খালি পরীক্ষাই হবে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন না পড়লে এখন। আচ্ছা ঠিক আছে, থাকেন তাইলে। হ্যাঁ।